হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম দশম শ্রেণীর 12তম অধ্যায় গোলক। এই গোলকের উপর আমরা আজকে দ্বিতীয় ক্লাস করছি। এর আগের ক্লাসে আমরা গোলকের যে বিভিন্ন সূত্রগুলো, তোমার সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন এবং অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল ও আয়তন, এই যে সূত্রগুলো আমি লিখেছি এগুলো প্রমাণ করে দেখিয়েছিলাম। যদি তোমরা ওই ক্লাসটি না দেখে থাকো তো আমার ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে অবশ্যই দেখে নিও, নাহলে আজকের ক্লাসটি বুঝতে অসুবিধা হবে। এবং আজকের ক্লাসে আমরা কোষে দেখি 12 অঙ্কগুলো সমাধান করব, এক থেকে একদম শুরু করব। যদি তোমরা ক্লাসটি সম্পূর্ণ বুঝতে চাও তো অবশ্যই শেষ পর্যন্ত সম্পূর্ণ স্কিপ না করে দেখো, তবেই বুঝতে পারবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা আমি পড়ছি, সঙ্গে তোমাদের কাছে বইটা রাখো এবং আমি ডিসপ্লেতেও দিয়ে দেবো, তোমাদের সুবিধা হবে। তো দেখো, 1 নম্বর প্রশ্নে আছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। একদম স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক এবং কোনোদিনও পরীক্ষায় এই অঙ্ক আসবে না, একদম তুমি এটা জেনে নাও। আসবে না, কিন্তু তবু করতে হবে, তার কারণ এইখান থেকেই আমাদের কনসেপ্ট গ্রো করবে, এইখান থেকেই আমরা বড় বড় প্রবলেম সলভ করার ক্ষমতা পাবো। দেখো কিভাবে করছি। গোলকের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। আমরা জানি যে গোলকের যে কোনো অঙ্ক করার জন্য তার ব্যাসার্ধ জানা দরকার, ব্যাসার্ধ ছাড়া গোলকের অঙ্ক হবে না, ওটাই হচ্ছে গোলকের মূল জিনিস। তো দেখো, আমাদের ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি দেওয়া আছে সেটা লেখা যাক। তাহলে প্রদত্ত গোলকের ব্যাসার্ধ সমান, দেখো দেওয়া আছে 10.5 সেমি। তো এইটা দেওয়া আছে, কি নির্ণয় করতে হবে? গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল। দেখো, একদম আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবো, যে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4πr²। তো আমরা লিখছি সমগ্র তলের ক্ষেত্রফল সমান, আমরা ফর্মুলাটা লিখে নিই, 4πr² বর্গ, এখানে এককটা হচ্ছে সেমি। এবার চলে এসো, আমরা এই ভ্যালুগুলো বসিয়ে সমাধান করব। 4টা 4ই থাকবে, পাই এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে 22/7, আর আর এর ভ্যালু দেখো দিয়ে দিয়েছিল তোমার, এইটা আছে ব্যাসার্ধ। তো এখানে আমরা এইভাবে লিখবো, ব্যাসার্ধ আর ইকুয়াল টু, তাহলে সুবিধা হবে। তো দেখো, আর এর ভ্যালু দেওয়া ছিল 10.5, এইটা স্কোয়ার বর্গ সেমি। কিভাবে সমাধান করছি দেখো, আমরা এইভাবে সমাধান করবো, প্রত্যেকটা আমরা এইভাবে করবো, কোনো সমস্যা নেই। দেখো, 4 উপরে, 22 উপরে, 10.5 উপরে, দুটো ছিল দেখো হোল স্কোয়ার মানে 10.5 দুবার লিখবো, নিচে 7। এগুলোর পয়েন্ট তোলার জন্য দেখো এখানে একটা 10 আর একটা এর জন্য 10, এবং এই পয়েন্টগুলো উঠে গেল। এবার আমরা শুধুমাত্র কাটাকুটি করবো। কিভাবে করছি দেখো, 7 7 একে 7, 3 5 7 35, 5 2 5 3। আচ্ছা, আর একটা দেখো, এইটা কাটাকুটি হবে তোমার, আচ্ছা 2 দিয়ে এটা কেটে দিই, 2 দিয়ে করলে 2। তো দেখো, আমরা এই উপরেরটা গুণ করবো, এই 10 টাকা কাটাকুটি করছি না, কারণ এই 10টা আমাদের পরে কি হবে, পয়েন্ট সরিয়ে দিলেই ভ্যালুটা ইভালুয়েট করতে সুবিধা হবে। তো আমরা 10 টাকা কাটাকুটি করছি না, উপরের গুলো গুণ করবো। দেখো, 2 × 22 44, 44 × 3 মানে হচ্ছে তোমার 3 4 12 দিয়ে দিলে 3 4 12 দিতে হবে 132। এটাকে তোমার 105 দিয়ে গুণ করতে হবে। ওকে, তো দেখো 5 দুগুণে 10 এর 0 হাতে রইল 1, 3 5 15 16 6 হাতে রইল 1, 5 5 6 0 0 0 আর 132 0 6 8 3 1, তাহলে 1386। আচ্ছা, 13860 হয়েছে, তার মানে আমরা যখন 10টা দিয়ে করবো এই জিরোটা মুছে যাবে, বুঝতে পারছো? 10টা দিয়ে যখন কাটাকুটি করবো এই জিরোটা মুছে যাবে। সো হচ্ছে 1386 বর্গ সেমি। আশা করি দেখো, আমরা কাটাকুটি না করি আমাদের সুবিধা হলো। আমরা যদি 10 দিয়ে কাটাকুটি করতাম তাহলে হয়তো গুণটা একটু ছোট হতো, কিন্তু সেরকম কিছুটা হয়নি। তো এর ক্ষেত্রে তোমরা উত্তর লিখবে, যে শেষ লাইনে একটা অ্যান্সার লিখবে, যে গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল 1386 বর্গ সেমি। দেখো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে আছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমিতে 17 টাকা 50 পয়সা হিসাবে 431 টাকা 20 পয়সা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো আমরা তোমাদেরকে বলেছিলাম যে চামড়ার বল হচ্ছে একটা গোলকের শেপ, এবং গোলকের শেপে যে বল, তাতে চামড়ার বল মানে চামড়া ব্যবহার করেছে। তাহলে চামড়া কোথায় ব্যবহার করেছে? গোলকটার কি ভিতরে, মানে বলটার কি ভিতরে? না, চামড়া ব্যবহার করেছে বলটার বাইরে। তার মানে আমরা বলটার চারপাশে অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল নিয়ে কথা বলছে। কি বলা হয়েছে? প্রতি বর্গ সেমিতে 17 টাকা 50 পয়সা হিসাবে মোট 431 টাকা 20 পয়সা লেগেছে। তাহলে দেখো, আমরা এখানে শুধু টাকার হিসাব দিয়েছে, কোনো কিন্তু মাপজোক দেয়নি, এবং ব্যাস জানতে চাইছে, তার মানে আমাদের ব্যাসার্ধ নির্ণয় করলে ব্যাস পাবো। তো আমরা দেখো, যেহেতু ওটা নেই তো ওটা আমরা লিখে নেবো। তো বলের
বলের লিখতে পারো, গোলকের লিখতে পারো। বলের তোমার মনে করবো, এটা ধরি, কি ধরবো না বলের ব্যাসার্ধ, কারণ এইটা ছাড়া আমরা অঙ্ক শুরু করতে পারি না। আমাদের যেহেতু দেয়া ছিল না, তো ব্যাসার্ধ সমান আর, এবং ওখানে দেখো সেমিতে সব মাপ আছে, তাই সেমি লিখেছি, ব্যাসার্ধকে আর সেমি ধরে নিলাম। এখন বলটা অঙ্কটা হচ্ছে, লক্ষ্য করো কিসের না, অঙ্কটা হচ্ছে বলের চামড়ার প্রয়োজন। চামড়া মানে সমগ্রতল, তো সমগ্রতল নির্ণয় করি। অতএব সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলে ক্ষেত্রফল কি আমরা জানি 4 পাই r স্কয়ার বর্গ সেমি। এবার ওখানে কি বলছে না, এই পরিমাণ জিনিসটাকে 17 টাকা 50 পয়সা রেটে কভার করতে হচ্ছে, প্রতি বর্গ সেমিতে 17 টাকা 50 পয়সা খরচ করতে হচ্ছে। তাহলে এই এত বর্গ সেমিতে কত খরচ হয় নির্ণয় করতে পারবো, এবং সেই খরচটাই হবে কি এইখানে যে 430 টাকা 20 পয়সা দিয়েছে তার সঙ্গে সমান। তাহলে আমরা শর্ত প্রয়োগ করি। শর্ত অনুসারে এই যে 4 পাই r স্কয়ার এতটা জায়গা কি হিসাবে না 17 টাকা 50 পয়সা হিসাবে মোড়া হচ্ছে, মানে এটা হলো মোট খরচ, যেটা ওরা দিয়ে দিয়েছে তার সঙ্গে সমান হবে 431 টাকা 20 পয়সা। তো আমি বলবো যে এরকম তোমরা করতেই পারো, যে আগে একটা আলাদা জায়গায় নির্ণয় করে নিলে যে 17 টাকা 50 পয়সা প্রতি বর্গ সেমিতে খরচ হলে মোট খরচটা বার করে নিলে তারপরে শর্ত প্রয়োগ করলে করতে পারো। কিন্তু আমি বলবো এতে নাম্বার কোনো কাটা যাবে না, যত তোমরা সঠিক করতে পারবে তত সময় বাঁচবে, কিন্তু এটা স্টেপ জাম্প হিসেবে ট্রিট হলো না। চলো দেখো এটা আমরা কি সুন্দর করলাম। এটাকে আমরা সমাধান করে আগের মান নির্ণয় করবো। কিভাবে করবো দেখো, সব গুণ আছে তো, 8টাকে রেখে দিচ্ছি, বাকি সবাইকে ওদিকে পাঠিয়ে দেবো। এটা হচ্ছে 431 টাকা 20 পয়সা। এরা যারা আসবে সব নিচে আসবে, দেখো 4 নিচে, পাই নিচে, 17.50টাও নিচে। সমাধান করবো কিভাবে, r স্কয়ার ইকুয়াল টু দেখো 431.20, পাই মানে কি 22 এর 7, তাহলে 22 এর নিচের 7টা উপরে চলে গেল, আর এখানে হচ্ছে তোমার 17.50। দেখো এরও দুটো পরে দশমিক, এরও দুটো পরে দশমিক, উঠে গেল, কোনো সমস্যা নেই। এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল। এবার আমরা কাটাকুটি করবো। চলো আগে 4 দিয়ে এটাকে কেটে নিই। দেখো 4 একে 4, 0, 4 7 28, 4 7 28, 3 32, 4 8 32। ক্লিয়ার? এবার চলে আমরা এইটা দেখতে পাচ্ছি, আমরা 11 দিয়ে মনে হয় কাটাকুটি করতে পারবো। দেখো তো 11 দুগুণে 22, 11 160 মানে 9 11 99, 99 মানে 8, 8 11 88। আবার 2 দিয়ে কেটে দিই, 2 হচ্ছে 4 9। আচ্ছা দেখো এইখানে আমাদের একটা 175 রয়েছে, 175কে কাটি 7 দিয়ে মনে এটা হবে কি দেখো তো, 7 দুগুণে 14, 3 হয়ে যাবে। দেখো 7 দুগুণে 14, 3 5 7 35। তো দেখো উপরে 49 নিচে 25, খুব সুন্দর জিনিস এসছে। r স্কয়ার ইকুয়াল টু 49/25। আমরা কিন্তু ভাগ করব না, আমরা এর বর্গমূল করব। তো এর বর্গমূল করলে দেখো 7, এর বর্গমূল করলে 5, এবং জানি আমরা যে এক্ষেত্রে প্লাস মাইনাস হয়, কিন্তু মাইনাসটা নেব না। তার কারণ কি, তার কারণ হচ্ছে এটা তো ব্যাসার্ধ, ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না। তো যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, তাই জন্য পজিটিভ ভ্যালু নিয়েছি। আর এইটাকে আমরা কি করব দেখো, আমাদের দরকার তো ব্যাস, তাহলে এখানে আমরা কিছুই করব না। আমরা লিখে নেব যে ব্যাস সমান, আমরা জানি 2 গুণিতক 8 মানে ব্যাসার্ধের দ্বিগুণ, সো 2 × 7/5। দেখো 14/5, তার মানে হচ্ছে 5, তো 5 দুগুণে 10, 4 5 8 40, 2.8 সেমি। সো তোমাদের এই 2 নম্বর অঙ্কের উত্তর হলো 2.8 সেমি। লাস্ট লাইনে आंसर লিখতে হবে যে ওই বলটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 সেমি। ক্লিয়ার? দেখে নাও 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে আছে, স্কুলের শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটি কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি। তো দেখো একটা বলের ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, বলটিতে কত লোহা আছে, বলটিতে সেই পরিমাণ লোহা থাকবে যা বলটির আয়তন, অথবা আয়তন নির্ণয় করতে হবে। তো দেখো আমরা সময় বাঁচানোর জন্য ছকটা তৈরি করে নিয়েছি। তোমরা দেখে নাও এইভাবে লিখবে যে প্রদত্ত গোলকের ব্যাস, ব্যাস দেখো দেওয়া ছিল তোমার 7 সেমি, 7 সেমি। তো আমরা জানি গোলকের অঙ্ক করতে গেলে ব্যাস নিয়ে কোনো কাজ হয় না, ব্যাসার্ধ লাগে। বেশিরভাগই অঙ্কে আমাদের ব্যাসার্ধ লাগে, সে গোলক হোক বা বৃত্ত হোক বা তোমার লম্ববৃত্তাকার চৌম্ব। তো ব্যাসার্ধ কি হয়, ব্যাসের অর্ধেক 7/2 সেমি। আমরা কিন্তু এটা ভাগ করে পয়েন্ট আনার দরকার নেই, কারণ আমাদের পরে কাটাকুটি হবে। এবার দরকার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কতটা লোহা লাগবে। লোহা মানে হচ্ছে তার আয়তন। আয়তন মানে কি, আয়তন মানে হচ্ছে আমাদের ফর্মুলা যে আমরা জানি আয়তন সমান 4/3 পাই r3। এবং এর প্রমাণ কিন্তু আমরা আগের ক্লাসে যথেষ্ট ডিটেলসে করিয়ে দিয়েছি, যেটা তোমাদের বইয়ে নেই, অবশ্যই একবার দেখে নিও, নাহলে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে। তো এত ঘন সেমি। তো দেখো ফর্মুলা করি, 4/3
পাই মানে আমরা কি জানি 22/7, এটা এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এই সম্পর্কিত একটা ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে লিংক পাবে, যে পাই আর 22/7 কি এক জিনিস না আলাদা জিনিস। অলরেডি আমরা ক্লাস 9 এ যখন করেছিলাম তোমার বাস্তব সংখ্যা, ওখানে করিয়েছি, ওই লিংকও থাকবে, তোমরা দেখতে পারো। তো দেখো পাই এর ভ্যালু হলো আর, আর এর ভ্যালু হচ্ছে তোমার আর কিউব, আর এর ভ্যালু হচ্ছে 7/2, 7/2 এর কিউব, এত ঘন সেমি। ক্লিয়ার? তো দেখো আমরা এটা সমাধান করবো কিভাবে, সমাধান করবো খুব সহজ উপায়, 4/3, 22/7 আর 7/2 এর কিউব মানে দেখো 3টে 7, 3টে জিনিস হবে, 7/2, 7/2, 7/2। এবার দেখো এটা কাটাকুটি করবো, 7 7 কেটে গেল, 2 2 4 কেটে গেল, আর একটা 2 দিয়ে 11 কেটে গেল। আশা করি আর কাটাকুটি হবে না, শুধু এটা আমাদের গুণ করতে হবে। দেখো 7 7 তে 49, 49 কে 11 দিয়ে গুণ মানে 9, 9 7 539, 539 কে আমার 3 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে দেখো 3 1 এ 3, 2 2 23, 3 7 এ 21, 22 23 2 29, 3 8 24, 3 9 27, 2 মানে 6 6, এইভাবে চলছে। তো আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটাকে লিখে দিতে পারি 179.67 ঘন সেমি। ক্লিয়ার? তো এইটা হলো আমাদের গোলকের আয়তন। তো শেষ লাইনে তোমরা অ্যান্সার লিখে দেবে যে ওই বলটি তৈরি করতে এত ঘন সেমি লোহা লাগবে। এবার চলে আসো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে কি আছে দেখো, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। তোমাদের যদি সেই আর্কিমিডিসের সূত্র মনে থাকে, ওই প্লাবতার সূত্র এখানে তোমরা পড়েছিলে, যে কি না প্রত্যেক বস্তু তার সম আয়তন জল অপসারণ করে। তার মানে একটা গোলককে যদি আমি জলে ডোবাই ততটাই জল অপসারণ করবে যতটা তার আয়তন, সম আয়তন জল অপসারণ করবে। সো আয়তনই নির্ণয় করতে হবে। মার্কগুলো কি আছে দেখো, ব্যাস দিয়ে দিয়েছে 28 সেমি, তো আমরা এই অঙ্কটাতে এখানে করে দেখাচ্ছি। দেখো ব্যাসটা দিয়ে দিয়েছে তোমার 28 সেমি, তাহলে আমরা এটা 4 নম্বর অঙ্ক করছি। প্রদত্ত গোলকের ব্যাস হলো 28 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে 28/2 মানে 14 সেমি। তাহলে আয়তনে কি হবে, শুধু এই জায়গায় ভ্যালুটা পাল্টাবে, দেখতে পাচ্ছ তো, শুধু এই জায়গায় ভ্যালুটা পাল্টাবে। তো এইখানটা আমরা মুছে দিচ্ছি। দেখো 4/3 পাই আর কিউব মানে হচ্ছে তোমার 14 কিউব। সমাধান করবো কিভাবে, এত ঘন সেমি 4 3 22 7, 14 ইন্টু 14 ইন্টু 14। সো দেখো এটা হচ্ছে 7 2 14, আর কিন্তু কোনো কাটাকুটি হওয়ার জায়গা নেই, সো আমাদেরকে গুণ করলেই অ্যান্সার পাবো। তো গুণটা কিভাবে করছি দেখো, আমরা 4 2 8, 8 ইন্টু 22 করে নিই, 22 ইন্টু 8, 8 2 16 16, 8 2 16 17, এইটাকে 14 14 আগে 14 14 গুণ করি, তাহলে সুবিধা হবে। আচ্ছা 14 14 তো জানা আমাদের 196, এবার 196 দিয়ে এটাকে গুণ করি। দেখো 6 6 36 6 হলো 3, 6 7 42 3 45 5 হাতে রইল 4, 6 6 4 10, 7 9 63 3 হাতে রইল 6, সরি 6 9 54 4 হাতে রইল 5, 7 9 63 63 5 68 হাতে রইল 6, এটা হলো 15, আর এটা হচ্ছে দেখো 176, 6 9 8 6 14 4 হাতে রইল 1, 7 8 9 9 5 14 4 হাতে রইল 1 3 3 4 4 9 6, এটাকে আবার 3 দিয়ে ভাগ, দেখো নিচে 3 ছিল, সো 3 দিয়ে ভাগ করলে হচ্ছে দেখো 3 1 এ 3, 3 1 এ 3, 3 4 এ 12, 3 8 এ 3 9 27, 3 8 এ 24.66। তার মানে তোমাদের অ্যান্সারটা হচ্ছে এরকম 11498.67। এটা অ্যাপ্রক্স করে দিই, প্রায় লিখলে হবে এত ঘন সেমি। তো ওই যেটা হচ্ছে যে ওই বলটাকে ডোবালে জলের মধ্যে জল অপসারিত হবে এত ঘন সেমি, একটা অ্যান্সার লিখবে। কেমন? দেখে নাও 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে আছে, কোন গোলাকার গ্যাস বেলুন ফোলানোর সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বে ও পরে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তো দেখো এটা হচ্ছে একটা বেলুনের অঙ্ক, গ্যাস বেলুনকে ফোলানো হয়েছে। মনে করো এটা ছিল গ্যাস বেলুনের প্রথম অবস্থা, আর পরে ফোলানোর ফলে গ্যাস বেলুনের অবস্থা হলো এটা। তাহলে প্রথমে দেখো ব্যাসার্ধ বলে দিয়েছে তোমার 7 সেমি, আর ব্যাসার্ধই বলেছে, আর পরে বলেছে ব্যাসার্ধ দেখো 21 সেমি। তো এইটুকু জিনিস আমরা খেয়াল রাখবো যে এটা দুটো গোলকের অঙ্ক। আমরা বেলুনটাকে ফলানো হয়েছে, কিন্তু ভাববো যে আমি দুটো গোলক, দুটো বেলুন, একটা 7 সেমি ব্যাসার্ধ, একটা 21 সেমি। এর বেলায় সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করবো, এর বেলায় সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করবো এবং তাদের অনুপাত করবো, ওটাই জানতে চাইছে। তো আমরা যেটা লিখছি যে প্রদত্ত বেলুনের তাহলে পূর্বে ব্যাসার্ধ, আচ্ছা পূর্বে ব্যাসার্ধ আর সমান কত বলবো দেখো 7 সেমি। আচ্ছা তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, সমগ্র তলের ক্ষেত্রফল কি হয় 4 পাই r² বর্গ সেমি।
ফর্মুলা প্রুফ আমরা আগের ক্লাস ভিডিও করেছি, ডেসক্রিপশন বক্স থেকে লিংক দেখে নিয়ে ভিডিওটি দেখে নিও। তো দেখো এখানে 4 বসাচ্ছি, আচ্ছা আমরা কিছু বসাচ্ছি না, এরকমই রেখে দিচ্ছি, শুধু 7 এর ভ্যালুটা বসাচ্ছি। দেখো 4 পাই ইন্টু 7 স্কোয়ার বর্গ সেমি। ক্লিয়ার? এবার চলে এসো এখন, মানে হচ্ছে পরে ব্যাসার্ধ, এটাকে আমরা তাহলে পরেরটাকে ক্যাপিটাল আর বলি, মানে একই তো লিখতে পারি না, সেটা কত দেখ 21 সেমি। আচ্ছা তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সেটা আমাদের কি হবে 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। তাহলে 4 পাই মানে হচ্ছে পাইটা পাই থাকবে, আর স্কোয়ারের জায়গায় লিখবো শুধু 21 স্কোয়ার বর্গ সেমি। এবার তো এদের অনুপাত নির্ণয় করতে বলেছে, সো আমরা লিখবো নির্ণয় অনুপাত। কি করব, পূর্বেরটা আর এখনেরটা অনুপাত। দেখো 4 পাই ইন্টু 7 স্কোয়ার অনুপাত 4 পাই ইন্টু 21 স্কোয়ার। আর অনুপাতের কোনো একক হয় না, কারণ এটা কেটে গেল। সো দেখো দুটো থেকে 4 পাই কেটে গেলে এটা হচ্ছে 7 স্কোয়ার ইস টু 21 স্কোয়ার। আর 21 স্কোয়ার মানে কি, দেখো এটাকে যদি ভাবি 7 স্কোয়ার বাই 21 স্কোয়ার, তার মানে হচ্ছে 7 ইন্টু 7 বাই 21 ইন্টু 21। দেখো 7 দিয়ে এটা কাটলে 3, এটা 3, সো 1/9, সো 1:9। সো পূর্বের ও এখনকার সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:9। এবং লক্ষ্য করো আমরা একটা জিনিস দেখছি যে এই ক্ষেত্রে ব্যাসার্ধ বাড়লো কত, দেখো 7 থেকে 21 মানে 3 গুণ, 7 থেকে 21 মানে 3 গুণ, কিন্তু ক্ষেত্রফল হলো দেখো 1 থেকে 9, তার মানে হচ্ছে 9 গুণ। সো ব্যাসার্ধ যগুণ হয় ক্ষেত্রফল তার কি হয় দেখো তার বর্গ গুণ, মানে 3 স্কোয়ার, তত গুণ বেড়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা শর্ট কোশ্চেনের বেলায় ইউজ করবো, আমাদের কাজে লাগবে, আমাদের অঙ্ক ক্যালকুলেশন না করেই বলতে পারবো। যদি কোনো অঙ্কে দেখি ব্যাসার্ধ দুগুণ হয়েছে, তাহলে আমরা বলবো তার ক্ষেত্রফল কগুণ হবে, ক্ষেত্রফল অবশ্যই সমগ্র তলের ক্ষেত্রফল অবশ্যই হবে 2 স্কোয়ার মানে 4 গুণ হবে। বোঝা গেল? এইটা কিন্তু কাজে লাগাবো। চলে এসো আমরা পরের অঙ্ক দেখে নিই, 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক বলছে অর্ধগোলকাকৃতি একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেমি পাত লেগেছে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো একটা অর্ধগোলকের অঙ্ক এবং অর্ধগোলকাকৃতি বাটি তৈরি করা হয়েছে। তাহলে বাটি মানে তার উপরে ঢাকনা থাকে না, এবং তার মানে বাটিতে পাত্রা কোথায় আছে, পাত্র আছে তার পাশে মানে দেখো অর্ধগোলকের দুটো সূত্র, একটা সমগ্র তলের ক্ষেত্রফল, একটা পার্শ্ব তলের ক্ষেত্রফল। বাটির ক্ষেত্রে কি হয়, সমগ্র তল মানে উপরটা হয় না, কি হয় শুধু পাশের তলটা হয়, তার মানে ফর্মুলাটা হবে 2 পাই আর স্কয়ার। এটা আমরা আগের ক্লাসে ডেসক্রাইব করেছি, যদি বুঝতে অসুবিধা হয় তো আগের ক্লাসটা একবার দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সুবিধা হবে। তো দেখো অর্ধগোলকের আমাদের জানতে চাইছে মুখের ব্যাসের দৈর্ঘ্য। তো ব্যাস মানে তো আমাদের ব্যাসার্ধ দিয়ে শুরু করতে হবে। তো আমরা ধরে নেব যে অর্ধগোলকের তোমার হচ্ছে ব্যাসার্ধ ধরে নিচ্ছি সমান আর একক, এবং ছবিটা অবশ্যই এই দাঁড়াবে। প্রত্যেক অঙ্কের জন্য এখানে ছবি কিন্তু মাস্ট, ছবি আঁকাটা দরকার, তো এই ছবিটা আনবে। দেখো ব্যাসার্ধ আর একক ধরে নিলাম, তাহলে এখান থেকে পরে ব্যাস পেয়ে যাবো। এবার ব্যাসার্ধ ধরলে আমরা জানি যে বাটি, তো তাহলে বাটির ক্ষেত্রে কি হবে, সমতলের ক্ষেত্রফল হবে আমাদের 2 পাই আর স্কয়ার, এবং সেইটাই আমাদের এখানে দিয়ে দিয়েছে 127.27 বর্গ সেমি। তো আমরা আছে একক, তাহলে আমরা সেমি লিখে নেব, আর সেমি। তাহলে আমরা বলতে পারি যে বাটির সমগ্র তলের ক্ষেত্রফল মানেই হচ্ছে আসলে পার্শ্বতলের ক্ষেত্রফল, সমান হচ্ছে তোমার ওই যেটা দেওয়া ছিল 127.27। এবং এখানে যদি আমরা ভ্যালু গুলো বসাই তাহলে কি পাচ্ছি, দেখো বাটির সমগ্রতল মানে পার্শ্বতল, তার ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে 2 পাই আর স্কয়ার 127.27। দেখো এখানে যদি আমরা ভ্যালুটা সলভ করার চেষ্টা করি, এটা 2 পাই রাখছি আর স্কয়ার রাখছি, এইটাকে এ করে নিই 7 ইন্টু 127। সো 127 কে 7 দিয়ে গুণ, 7 7 49, 9 হাতে রইল 4, 7 দুগুণে 14 4 18, হাতে রইল 1, 7 থেকে 7 কে 8। সো 889, তার সঙ্গে আবার 2 যোগ মানে হচ্ছে 891 বাই 7। এবার এটাকে সমাধান করার জন্য দেখো আর স্কয়ার ইকুয়াল কি করছি, 891 বাই 7 বাই 2, পাই মানে হচ্ছে 22, আর 7টা চলে গেল উপরে, বলে গেল। তো 7 7 কেটে গেল। এটা আমরা দেখো আশা করছি 11 দিয়ে কাটাকুটি হবে, 11 দুগুণে 22, 11 8 এ 88, 11 একে 11। এবার দেখো আমরা এটাকে সমাধান করতে পারবো। সো আর ইকুয়াল টু উপরে হয়েছে তোমার আর স্কয়ার ইকুয়াল টু উপরে 81, নিচে 4, তার মানে আমরা দেখতে পাচ্ছি আর ইকুয়াল টু উপরে 9 নিচে 2, বর্গমূল করলাম, এবং 8 হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আর বা ব্যাসার্ধ লিখি এখানে, যে ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, তাই এটা 9/2 পজিটিভটা নিয়েছি। তো আর এর ভ্যালু যদি এটা হয়, আমাদের তো ব্যাস দরকার, তো ব্যাস ইকুয়াল টু কি হবে 2r।
2 আর মানে হচ্ছে 2 ইন্টু 9/2 দ্যাট ইজ 9 এবং এককটা হবে সেমি। সো আমরা দেখতে পেলাম যে ওই বাটির মুখের ব্যাস হচ্ছে 9 সেমি। এবং এর সঙ্গে সঙ্গে আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। আজকের ক্লাসে আমরা 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক করলাম। যদি তোমাদের এগুলো বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই এর আগের ক্লাস ভিডিওটি দেখে নাও, কারণ ওইখানে যে সূত্রের প্রমাণগুলো করেছি যদি তোমাদের পরিষ্কার না থাকে তার কারণেই এটা বুঝতে পারছো না। তারপরেও না বুঝতে পারলে আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এই ক্লাস ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে ভিডিও লিঙ্কগুলি শেয়ার করো, যাতে তারা ওই ভিডিওগুলি থেকে উপকৃত হয়। এবং তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সেট করে রাখো, যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। দেখা হচ্ছে পরের ক্লাস ভিডিও, যেখানে আমরা 7 নম্বর অঙ্ক থেকে সমাধান নিয়ে ফিরে আসছি।